বায়োলজিক্যালি মৃত্যু বলতে বোঝায় তিনটি জিনিস। ব্রেন ফাংশন লস হয়, তুমি যেটা বলছিলে, মস্তিষ্ক গেল, লাংস বা ফুসফুস, তারপরে হার্ট, এই তিনটে ফাংশন লস হলো, মানে বন্ধ হয়ে গেল, তারপরে তার মৃত্যু হলো। শরীর তো তারপরও অনেকে দেখে, বিজ্ঞান এটাও মানছে যে তারপর সেই শরীর থেকে, মৃত শরীর থেকে নাকি একটা বাষ্পের মতো দেখতে একটা ধোঁয়ার বা সাদা একটা সত্তা নাকি বেরিয়ে যেতে থাকে। ক্যামেরা, খুব হাই পাওয়ারফুল ক্যামেরা, এখন যেটা মডার্ন সিস্টেম, ইনফ্রারেড ক্যামেরা, যেগুলো মডার্ন প্ল্যানচেটে ইউজ হচ্ছে, আগে ছিল না, তাদের ধরা পড়ে। এটাকেই বেদান্তি বলা হয়েছে সূক্ষ্ম শরীর। তাহলে আত্মাই সূক্ষ্ম শরীর ধারণ করে বেরিয়ে যায়, সেটাই প্রকৃত অর্থে ভূত। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। কথায় আছে যে ঈশ্বর যেমন আছেন তেমনি এভিল স্পিরিটও আছে। তো সাহিত্যে, গল্পে, সিনেমায় আমরা অনেক ভৌতিক রহস্য দেখতে পাই, কিন্তু সত্যি কি ভূত আছে? ভূত মানে কি? ভূত মানে কোনো ভয়, নাকি ভূত মানে একটা কোনো আত্মা বা স্পিরিট বা এনার্জি, নাকি সবটাই গুজব? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অতিথি বিশ্লেষক দেবপ্রিয় দাস। আচ্ছা, এই যে আমরা বলে থাকি যে ভূত, হ্যাঁ, ভূতে ভয়, সাহিত্যে ভূত, সিনেমায় ভূত, বা কোনো গ্রামে গঞ্জে অনেকে বলেন যে ভূত আছে, আবার বিজ্ঞান বলে যে ভূত নেই। সত্যি কি ভূত বলে কিছু আছে? প্রকৃত অর্থে যে অরিজিনাল ভূত বলতে যেটা বোঝায়, যেটা বিজ্ঞানের একাংশ মেনে নিয়েছে, সেটা হচ্ছে যে আত্মা বা সোল, বা তারই একটা অংশ স্পিরিট। কিন্তু এছাড়া বাকি যেগুলো করা হয় সেগুলো অবশ্য কল্পনা। যেমন বাকি যেগুলো বলতে শাকচুন্নি, গল্পে যা পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে নেহাতি কল্পনা। তারপর আরো সব বিভিন্ন নাম আছে, কানওয়ালা, এগুলো সব মানে ছেলে ঘুরানো বা বাচ্চাদের ভালো ভোলাবার জন্য গল্পগুলো করা হয়েছে। এর কোনো বাস্তব অস্তিত্ব অবশ্যই নেই। কিন্তু আত্মার অস্তিত্ব যেটা আছে সেটা হচ্ছে একটা আত্মা, একটা সত্তা, তার নির্দিষ্ট সংজ্ঞা আছে, তার গতি প্রকৃতি আছে, তার চরিত্র সব কিছুই আছে। সেটা জীবের মধ্যে আত্মা নিহিত থাকে। জীবের মৃত্যুর পর আত্মা বিনির্গত হয় সূক্ষ্ম শরীর ধারণের মাধ্যমে। সেটাই প্রকৃত অর্থে ভূত, এর বাইরে কিছু না। আচ্ছা, তা এই যে আত্মা, অনেক শোনা যায় যে আত্মাকে ডাকা হয় বিভিন্ন মাধ্যমে। একসময় সেটাকে বলা হতো যে প্ল্যানচেট। যদিও বর্তমান যে যারা নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছেন তারা বলছেন ওটাকে প্ল্যানচেট বলা, প্ল্যানচেট ঠিক না, প্ল্যানচেট যে চৌকো অবস্থার যে জায়গাটা, যে ত্রিভুজাকৃতি, যেটাকে ওটাকে বলা হয়, যে ডিভাইসটাকে বলা হয় প্ল্যানচেট। আসলে এটা হচ্ছে স্পিরিটকে ডাকা। এবং বিভিন্ন জায়গায় এটা আমরা পড়েছি যে আত্মাকে ডাকা হয়। এর অতীত ইতিহাসটা কি? অতীত ইতিহাস বলতে এটা বলা ভালো যে আমাদের প্রাচ্য দেশগুলোতে আত্মার কমিউনিকেশন অবশ্য সাধারণ আগ্রহী মানুষদের মধ্যে কিন্তু ছিল না। তারা সাধকরা, যারা তন্ত্র সাধক বা অন্য প্রজার তপস্বী, তারা তন্ত্রের নিয়মে তারা বিভিন্ন আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারতেন। কিন্তু পাশ্চাত্য দেশে, একমাত্র বলা যেতে পারে ফ্রান্স, ইংল্যান্ড, ইউএসএ, এই তিনটে দেশেই মূলত শুরু হলো নিজস্ব সিস্টেমে আত্মাকে আবাহন করা। সেখান থেকে বলতে একটু সহজ বাংলায় বল। হ্যাঁ, আবাহন হচ্ছে কি, যে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া বা সিস্টেমের মধ্যে দিয়ে আত্মাকে ডাকা, তার কথা শোনা, বা তাকে লিখিতভাবে তাকে তার মতামত জানাতে বলা, এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল পাশ্চাত্যে। এখান থেকেই থিওজফটিক্যাল সোসাইটি যখন তৈরি হয়, থিওলজিক্যাল সোসাইটি, হ্যাঁ, থিওলজিক্যাল বা থিওজফটিক্যালও বলে। থিওজফটিক্যাল অর্থে প্রেততত্ত্ব গবেষণা বা পরলোক চর্চার গবেষণা সংক্রান্ত, সেখান থেকে প্ল্যানচেটের জন্ম। কিন্তু প্রাচীন ভারত বা প্রাচ্যের যে সমস্ত সাধকেরা কোনোদিন প্ল্যানচেটকে গুরুত্ব দিতে চাননি, তার কারণটা তো একটা ডিস্টারবেন্স থাকে। অসময় যাকে আহ্বান করা হচ্ছে সে না এসে অন্য কেউ চলে আসতে পারে। আর একটা মিডিয়াম সিস্টেম ছিল তখন, তো মিডিয়ামের মাধ্যমে
মানুষের মাধ্যমে সে তার উপর একটা সাইড এফেক্ট তৈরি হয়, তার সাইকোলজিক্যাল ডিস্টার্বেন্স থাকে, মানসিকভাবে সে কিছু অসুস্থ হয়ে পড়ে। এগুলোর জন্যই তারা ভারতে এটা ছিল, পাশ্চাত্য থেকেই প্ল্যানচেট এসেছে। তুমি বলছো যে মানুষকে মিডিয়ামকে ডাকে, এটা কি যে কোনো মানুষকে ডাকলেই হবে? চর্চাটা হয়েছে দীর্ঘদিন ধরে। দেখা গেছে যে কোনো ব্যক্তি যার মধ্যে কিছুটা সক্ষমতা আছে, যিনি কিনা পরলোক বা থিওসফি বা আত্মা সম্পর্কে গভীরভাবে ভাবেন, যার মধ্যে একটুখানি আধ্যাত্মিকতা এবং পারলৌকিক সম্পর্কে একটা ক্যাপাবিলিটি আছে, তাকে ডাকলেই যেটা ভালো হয়। এবং অনেকে ফলসও আছেন, যেমন অভেদানন্দ একবার পরিষ্কার বলেছিলেন যে 58% প্ল্যানচেট কিন্তু মানে যাকে বলে লোক ঠকানোর ফাঁদাবাজিও হচ্ছে, কিন্তু বাকিটা আবার অরিজিনালিটিও আছে। বিখ্যাত ব্যক্তিরা যারা অরিজিনাল মানে সত্যিকারের আদর্শ প্ল্যানচেট করেছেন, তারা সেই সব মিডিয়ামকে এনেছেন যাদের মধ্যে মানে ধারণ ক্ষমতা আছে। আপনার যে এফেক্টটা সেটাকে নিতে হবে শরীর ও মনের মধ্যে, তারাই পাবে, সবাই নয়। ফ্রান্সে প্রথম অ্যালান আর্কেড বলে একজন ভদ্রলোক শুরু করলেন। তারপর 1875 সালে আমেরিকাতে যখন থিওসফিক্যাল সোসাইটির প্রচার বাড়লো, তারপর আস্তে শুরু হলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথম যে সিস্টেমটা চালু হয়েছিল সেটা হচ্ছে মিডিয়ামের মাধ্যমে হয়েছিল, যে একজন মিডিয়াম তিনি আহ্বান করবেন, তার আত্মসম্পর্কে ব্যক্তির সম্পর্কে তিনি ডিটেলসে জানবেন, বুঝবেন, তার কথা চিন্তা করবেন, সবাইকে বলবেন তোমরা চিন্তা শুরু করো। টেবিলের গোল টেবিল অথবা তেপায়া টেবিলের চারপাশে সবাই বসবে। অনেক ক্ষেত্রে দেখা যেত যে মিডিয়ামের মাধ্যমে আত্মা আসার পর তার মুখ দিয়েই কথা বলানো যেত, অথবা কিছু আওয়াজ শব্দ নড়াচড়ার মাধ্যমেও কিছু কমিউনিকেট হতো, অথবা কাগজে পেন্সিল নিয়ে এসে মিডিয়ামের হাত দিয়েই লিখিতভাবে কমিউনিকেট করত, যে যে ভাষায় তিনি জানতেন। বা এমনও শোনা গেছে যে একটা পেন কালি বন্ধ অবস্থা, কিন্তু তা সত্ত্বেও লেখা ফুটেছে, এমনও দেখা গেছে। তার হাতের লেখা পরীক্ষা করে দেখা গেছে যে মোটামুটি সেই রকমই লেখা। তা বিখ্যাত ব্যক্তিরা কেউ কেউ লিখিতভাবে এবং কেউ কেউ কথা বলিয়ে মিডিয়ামের মাধ্যমে কথা বলিয়ে বা অন্যভাবে কমিউনিকেট করেছে। কিছু বিচিত্র অভিজ্ঞতা সব রকমই আছে। তুমি বলছো যে কথা যেটা বলছে সেটা কথাও বলে? হ্যাঁ, মিডিয়ামই কথা বলবে, আত্মাই মিডিয়ামের উপর ভর করে কথা বলিয়ে থাকেন। সেখানে আত্মা তার যে কণ্ঠস্বর ছিল সে মৃত ব্যক্তির, সে কণ্ঠস্বরের মতোই অনেকটা কথা বলে যাবে, মানে আত্মা ভর করতে পারে। সেই মিডিয়াম যে তিনি হলেন প্রধান আহ্বায়ক, তিনি আহ্বান করলেন এবং আহ্বান করার পর আত্মা তার মধ্যেই তার শরীর ও মনের ভিতরে একটা আত্মস্থ করে নিয়ে মিডিয়ামের মধ্যে দিয়ে কথা বলা হবে। তখন মিডিয়াম কিন্তু পুরো আচ্ছন্ন হয়ে যাবে, তখন তার শরীরে না কোনো সাইড এফেক্টও হয়। কি সাইড এফেক্ট হয়? দেখা যায় যে সে সময় না সে তখনকার মতো সে কথাটা বলে প্ল্যানচেটটা শেষ করলো। আগামী দিন দেখা যায় তার শরীরে কিছু রকম মাথার যন্ত্রণা, আমরা কোনো শারীরিক রোগ ঠোক হতে পারে, মেজাজ খিটখিটে হয়ে থাকে, বা কিছু ক্ষেত্রে সে বিরক্তি, অসহিষ্ণুতা, এই ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হয়। এই ধরনের কিন্তু প্রাচ্যরা মানে ভারতীয় সাধকরা কখনই প্ল্যানচেটিক বিদেশি পদ্ধতিটাকে অ্যাকসেপ্ট করতে চাননি। আর যাকে ডাকা হচ্ছে তাকে না ডেকে যদি অন্য কেউ চলে আসে, তাহলে সিস্টেমটা ব্রেক করবে। এইসব সমস্যা আছে। তো এটা অনেকটা আমাদের কাছে ওই রূপকথার গল্পের মতো বা সিনেমার আমরা দেখে থাকি। সেটা কি বাস্তবেও সেটা হয়, নাকি সেটা এক ধরনের মিথ বা কল্পনা? না, সত্যিকার আদর্শ মিডিয়াম যে জালিয়াত বা প্রতারক নন, তার মধ্যে অবশ্যই তার মধ্যে দিয়ে আসছে কথা। এবং প্ল্যানচেটের একে প্রমাণ আছে, কিছু অন্যান্য কিছু প্রমাণ আমি বলতে পারি। সেই প্রমাণের সাহায্যে বোঝা যায় যে সত্যি সে আত্মা এসেছে। তুমি জানতে চাও তাহলে আমি নিশ্চয়ই বলবো যে এমন কিছু প্রমাণ আছে জলজান্ত, যে আত্মা যে সত্যি এসেছিল তার প্রমাণ আছে। যেমন সেটা একটু বলো। যেমন স্বামী বিবেকানন্দকেও কিন্তু প্ল্যানচেটে ডাকা হয়েছিল, আমরা একটা রিপোর্ট আমি পড়েছি। তাতেও সমস্যাটা হয়েছিল প্রথমে যে অন্য কিছু আত্মা চলে আসছিল প্রথমে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত কিছু সৈনিকদের আত্মারা এটা ডিস্টার্ব শুরু করেছিল ফার্স্টে। তারপর কিন্তু স্বামী বিবেকানন্দ সত্যিই এলেন, তাদের তাড়িয়ে দিলেন ওইসব। তারা যদি বলেন যে সময়টা প্ল্যানচেট হয়েছে এই সময়টা একটা অশুভ, এই সময়টা একটা সমস্যা হয়, তবে তিনি আসতে বলতে ও নমো ভগবতী শ্রী শ্রীরামকৃষ্ণ নমো। এতে
স্বামীজির কণ্ঠস্বরটা কিছু তো রেকর্ডিং হয়েছে, আর এখানে যে সেই কণ্ঠস্বরের সঙ্গে যারা শুনেছিলেন তারা মিলিয়ে দেখেছেন যে একেবারেই হুবহু প্রায় একই কণ্ঠস্বর, যা মিডিয়ামের মধ্যে দিয়ে বলানো হয়েছে। এছাড়া লিখিত প্রমাণ, হাতের লেখা মিলে যায়। তিনি কিছু যদি লিখে দেন তাহলে তখন যিনি জীবিত থাকাকালীন তার যে হাতের লেখা, প্ল্যানচেট আসার পর তার হাতের লেখাটা সঙ্গে মেলানো গেছে। কিন্তু সবচেয়ে মারাত্মক যে প্রমাণ, যেটা সায়েন্টিস্টরাও যেটা থেকে বিভ্রান্ত হয়ে গেছে নিজেরা, যে কিছু ভবিষ্যৎবাণী করতে পারে আত্মা, যে অমুক অমুক ঘটবে, সেটা এমন মিরাকেলের সঙ্গে মিলে গেছে, এরকম কিছু ঘটনা দেখা গেছে। তারপর যাকে তিনি বললেন, যারা অর্থাৎ প্ল্যানচেটে আসলে উপস্থিত ছিল 4 জন 5 জন এবং মিডিয়াম সহ, তাদেরকে তিনি এমন কিছু অজানা জিনিস বললেন। ধরো এমন বললেন যে আমার বাড়ির অমুক আলমারির অমুক কোণে কিছু জিনিসপত্র আছে, অমুক জিনিসপত্র, তুমি চাইলে সেগুলো ব্যবহার করো, কাউকে দিয়ে দিও, বা কোনো গয়নাগাটি আছে সেগুলো বিক্রি করে গরিবদের দিও টাকা পয়সা। এগুলো কিন্তু পরে ভেরিফাই করে দেখা গেছে হুবহু মিলছে। তাহলে যে আত্মা যদি নাই আসলো, তাহলে এগুলোকে এতক্ষণ মেলানো যাচ্ছে কি করে? এটা কিন্তু জলজান্ত প্রমাণ। দু একটা উদাহরণ দিয়ে বলতে পারি, বলবো। একটা অসাধারণ উদাহরণ, যে রবীন্দ্রনাথের প্ল্যানচেটের মিডিয়াম হতেন রবীন্দ্রনাথের বন্ধুর মেয়ে বুলা সেন। তিনি এই ব্যাপারে মিডিয়াম হতে হতে তিনি খুব এক্সপার্ট হয়ে যান, বুলা সেন। এভাবেই ঠাকুর বাড়িতেই যে একটা নির্দিষ্ট ঘরে প্ল্যানচেটে আসক্ত নিয়মিত পড়েছে, সেরকম একদিন ছত্রপতি শিবাজির আত্মাকে ডাকা হয়েছে। এটা ডেঞ্জারাস ঘটনা, যা মানে কি বলবো, যে এত চমকপ্রদ ঘটনা প্ল্যানচেটের ইতিহাসে বিরল। সারা দেশে, ভারতবর্ষে ওই বুলা সেন এবং রবীন্দ্রনাথ নিজে উপস্থিত ছিলেন, বা তার সঙ্গী সাথে যারা প্ল্যানচেটে উপস্থিত থাকতেন। তখন ডাকাও তো অনেককেই, নিজের পুত্র কাদম্বরী দেবী, তাকে আনা হয়েছিল। সেই ছত্রপতি শিবাজির আত্মাকে যখন ডাকা হইল, তাকে প্রথমে এলো, হে ছত্রপতি শিবাজি, হে মহাবীর, আপনি সত্যি এসেছেন? তখন প্রশ্ন করলো যে, তখন কিন্তু টেবিলের পাটা নড়ে খট করে একটা আওয়াজ হয়েছিল। এটা বোঝা গেল পজিটিভ, মানে তিনি এসেছেন। না আসলে কোনো আওয়াজ হতো না। তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতবর্ষ তো এখনো পরাধীন আছে, সে সময়টা ভারত সত্যি স্বাধীন হবে? আবার খট করে পজিটিভ আওয়াজ। তবে কবে স্বাধীন হবে, কতদিন পর স্বাধীন হবে? তখন আওয়াজটা, টেবিলের পায়াটা খট খট করে থেমে এমনি করে আওয়াজ হতে থাকলো বেশ কয়েকবার। এমনভাবে আওয়াজটা হলে যাতে গুনতেও সুবিধা হয়। গুনে 40 বার এসে আওয়াজটা থেমে গেল। সেদিকে আমাদের প্ল্যানচেট শেষ হয়। তারা কিন্তু বিশ্বাস তখনও করেননি সেদিনও, ঠিক 40 বছর পরে ভারত স্বাধীন হয়েছিল। তারপরে আত্মার প্রেডিকশন করার ক্ষমতা আছে। আরো একটা ছোট্ট ব্যাপার, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনিও আগ্রহী ছিলেন। মানে সে সময় এক হয়েছিল কি, যে ওই যখন ভারতে যখন প্ল্যানচেটটা চলে আসে, প্রচুর বাঙালি পণ্ডিতরা কলকাতা শহরে থিওসফটিক্যাল সোসাইটি কলকাতাতে একটা তৈরি হলো। তখন প্রচুর বাঙালি, শুধু ছিল প্যারিচাঁদ মিত্র, থিওলজিক্যাল সোসাইটি, যার ফাউন্ডার মেম্বার ছিলেন সত্যজিৎ রায়। হ্যাঁ, সত্যজিৎ রায়। তার আগে থেকেও প্যারিচাঁদ মিত্র নাম থেকে ওগুলো শুরু হয়ে গেছে। তা সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্ল্যানচেটে আনলেন ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায় নাকি নাম। তিনি এসে পরামর্শ দিলেন যে ঋষি অরবিন্দ জেলে বন্দী আছেন, সেলুলার জেলে, তুমি তার হয়ে কেস লড়ো, তুমি সাকসেসফুল হবে। বিশ্বাস করেননি, তিনি সত্যি সাকসেসফুল হয়েছিলেন, সফল হয়েছিলেন, এবং ঋষি অরবিন্দ কিন্তু জেল থেকে মুক্তি পান। আলিপুর বোমা মামলায় তিনি ছিলেন। তাহলে ভবিষ্যৎ দেখতে পায় আত্মা, এবং সেটা মিলে যায়। এমনও হয়েছে যে যারা প্ল্যানচেটে আসলে উপস্থিত ছিলেন, তাদের বলা হয়েছে তোমাদের মধ্যে একজন, নাম বলে দিচ্ছে অজিত, একটা প্ল্যানচেটের কথা, ও কিন্তু বেশি দিন বাঁচবে না, তার তিনি মারা যাবে। তোমাদের যা যা সকাল রাত ওকে মিটিয়ে নিতে বলে। সত্যি ইনফ্লুয়েঞ্জিয়া মারা গেছিল অজিত নাম একজন। এই প্রেডিকশনগুলো মিলছে কি করে? এখন বেশ কিছু দৃষ্টান্ত আছে। এগুলো হচ্ছে অরিজিনাল প্ল্যানচেট, যার মধ্যে কোনো ভাঁওতাবাজি বা জালিয়াতি নেই। আত্মার অস্তিত্ব কিন্তু বিজ্ঞানীদের একাংশ মানতে বাধ্য হচ্ছেন এখন। অ্যাকচুয়ালি একটা জিনিস আছে, যখন মানুষের মৃত্যুর সময়, মৃত্যু
বলতে বায়োলজিক্যালি মৃত্যু বলতে বোঝায় তিনটে জিনিস। ব্রেন ফাংশন লস হয়, তুমি যেটা বলছিলে, মস্তিষ্ক গেল, লাংস বা ফুসফুস, তারপরে হার্ট, এই তিনটে ফাংশন লস হলো, মানে বন্ধ হয়ে গেল, তারপর তার মৃত্যু হলো। শরীর, তো তারপরে অনেকে দেখে, বিজ্ঞান এটাও মানছে যে তারপর সেই শরীর থেকে, মৃত শরীর থেকে নাকি একটা বাষ্পের মতো দেখতে একটা ধোঁয়া বা সাদা একটা সত্তা নাকি বেরিয়ে যেতে থাকে, যেটা যারা সূক্ষ্ম দর্শন করে বা ক্যামেরা, খুব হাই পাওয়ারফুল ক্যামেরা, এখন যেটা মডার্ন সিস্টেম ইনফ্রারেড ক্যামেরা, যেগুলো মডার্ন প্ল্যানচেটে ইউজ হচ্ছে, আগে ছিল না, তাদের ধরা পড়ে। এটাকেই বেদান্তি বলা হয়েছে সূক্ষ্ম শরীর। তাহলে আত্মাই সূক্ষ্ম শরীর ধারণ করে বেরিয়ে যায়, সেটাই প্রকৃত অর্থে ভূত। আর ভূতের মধ্যে যারা একটুখানি অতৃপ্ত, তাদের প্রেতাত্মা টেতাত্মা সব বলা হয়। আর নর্মাল অতৃপ্ত মানে যারা অপঘাতে মৃত্যু, মানে আত্মহত্যা করেছে, বা এই জন্মে যাদের কোনো স্বাদ পূরণ হয়নি, সেটাই কি? হ্যাঁ, সেটাও আছে। ওটাকে আমরা বলি প্রেত। হ্যাঁ, তাকে প্রেত। প্রেত মানে হচ্ছে ওই ধরনের আত্মহত্যা, দুর্ঘটনা, খুন। আর অতৃপ্ত হচ্ছে যে তার আরেকটা অতৃপ্ত হচ্ছে যে সহজে মুক্তি পাচ্ছে না, মানে অনেক কামনা বাসনা সে পূরণ করতে পারে না, তার জীবনে অনেক ভোগ সুখ এসব বাসনা তার মধ্যে ছিল, সে চেয়েছিল যে পৃথিবীতে আরো সে এনজয় করবে, কিন্তু তার মৃত্যুর ফলে সে পারল না, মানে হচ্ছে তার কামনা পূরণ হয়নি, সেটা অতৃপ্ত হতে পারে। তারাও কিন্তু অনেকটা ঘুরে টুরে পারে, তাদেরকে ডাকা যায়। কিন্তু যারা তৃপ্ত, তারা কিন্তু প্ল্যানচেটে সবাই আসবে না, কারণ তারা হয়তো পুনর্জন্ম নিতে পারে, বা তারা হয়তো স্বর্গলোকে চলে গেলে, সেখান থেকে আসলে খুব কঠিন হয়। যারা তৃপ্ত তারা, তাদের বলছো জন্মান্তর বার্তা চলে আসছে তাদের মধ্যে, তাদের মধ্যে তার জন্মান্তর ব্যাপারটা তার মধ্যে তাড়াতাড়ি আসতে পারে। যারা অতৃপ্ত তারাই তো পরের জন্মে হ্যাঁ হবে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু দেরিতে হয়। সে আত্মাকে পার্থিব বন্ধন ছিন্ন করে পৃথিবী থেকে মানে ঊর্ধ্বলোকে উঠতে দেরি করে। তারা কখনো এদিক ওদিক ঘোরে, তাদের পুরোনো বাড়িতে, তাদেরকে অনেক সময় ফটো তুলে দেখা গেছে। ওটা একটা আত্মার প্রমাণ, কিন্তু আত্মার প্রচুর ফটোগ্রাফ দেখা গেছে। দরকার হলে এই ভিডিওতে দেখানো যেতে পারে ছবিগুলো। হ্যাঁ, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ইন্দোনেশিয়ায় একটা ছবি আছে। ছবিটা মানে সে পৃথিবী বিখ্যাত, সবচেয়ে পৃথিবী বিখ্যাত ছবি বলা হয় ওটাকে, যে একটা বাড়িতে একবার গণহত্যা হয়েছিল, সাংবাদিকরাই ধরেছে ব্যাপারটা, গণহত্যা হয়েছিল, তাদের অনেকে মারা যায়, আমাদের মহিলা শিশু ছিল, পরবর্তী তাদের বিচার হয়, তাদের মধ্যে তাদের কেস হয়, অনেক কিছু হয়। কিন্তু গণহত্যা হওয়ার পর সেই বাড়িটাতে খবর তৈরির জন্য সাংবাদিকরাই ছবি টবি তুলতে যান, ফাঁকা ঘরে, খালি চোখে কিছু বোঝা গেল না। ক্যামেরা ছবি ধরার পর দেখা গেল একটা অদ্ভুত দৃশ্য, যে একটা মহিলাকে, অদ্ভুত বিকট দেখতে, চোখ দুটো ঘোলাটে, ওদের মতোই পোশাক পরা, ওই মহিলা ছিলেন সেখানে, হাতে একটা পুতুল নিয়ে হাঁটাচলা করছেন ঘরের ভিতরে। এটা হচ্ছে পারফেক্ট অতৃপ্ত আত্মা। তো গণহত্যাতে এমনিতেই অপঘাত, তারপর সে বাড়ি ছাড়তেই পারছে না। হোয়াইট হাউসে অনেক সময় আব্রাহাম লিঙ্কন, তিনি তো খুব পূর্ণ বলের মানুষ, তাকে বিভিন্ন সময় দেখা গেছে আব্রাহাম লিঙ্কনকে। অ্যাকচুয়ালি হয়েছে কি, যে তিনি ওই হোয়াইট হাউসের মায়া কাটাতে পারছেন না। সেটা অপঘাত মৃত্যু নয়, অপঘাত গুলি করে মারা হয়েছিল যদিও তাকে, কিন্তু অত বড় মানুষ তার মুক্তি পাওয়া উচিত ছিল, তিনি মহান ব্যক্তি, কিন্তু ওই মায়া কাটাতে পারছে না, বাবার ফিরে আসে এরকম বলেছে। সেটা অবশ্য তাদের পুনর্জন্ম যে দেরি হবে, এসব লোকদের ডাকা সহজ। যারা পুনর্জন্ম নিয়ে ফেলেছে তাদের ডাকা, তারা সহজে আসতে পারবেই না প্রায়, বা যারা অনেক উঁচুতে উঠে গেছেন, মানে পূর্ণ লোকে, তাদের পক্ষে আটা খুব কঠিন হয়। সব কিছু প্ল্যানচেট সাকসেসফুল নাও হতে পারে। বুঝতে পারছি। তা তুমি বলছো যে যারা নাকি আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত বা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তারা মিডিয়েটর হিসাবে তাদেরকে রাখা হয়। যারা একেবারেই নাস্তিক, ধরো এরকম তো যুক্তিবাদী অনেক বিজ্ঞানী আছে বা যুক্তি মনস্ক মানুষ আছেন, যারা একেবারেই নাস্তিক, তো তাদেরকে কি মিডিয়েটর হিসাবে রাখলে সে আত্মা কি আসে না আসে না? না, সাধারণ অর্থে আজ পর্যন্ত দেখা গেছে যে তেমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায়নি, আসে না। মানে আলটিমেটলি সে তো আত্মাকে যতই চিন্তা করুন না কেন, সে অন্তর থেকে সেভাবে আহ্বান করতেই পারবে না। তো সাইকোলজি তো ডিফারেন্ট হয়ে গেছে, তো সেরকম কেউ করতে রাজি হয় না। বরঞ্চ কিছু বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা, যে তারা করে কি, আত্মার মানে প্ল্যানচেটটা ফলস প্রমাণ করার জন্য নিজেরই অভিনয় করে এইসব করে বলল। তারা বলে যে আমি তো অভিনয় করেছি, এগুলো সত্যি ঘটেনি, এরকম তারা কিছু করেছে। তাই সেটা তো অবশ্যই তারা কোনো কমিউনিকেশন করতে পারবে না। আরেকটা জায়গায় যাচ্ছি, যে একটা মানুষ যখন মৃত্যু হচ্ছে,
যেটা আমরা এক্ষুনি বললাম ব্রেন ডেড, বায়োলজিক্যাল ডেড, তার পর মুহূর্তে কি ঘটনা ঘটছে। আমি একটা ভিডিও দেখলাম কিছুদিন আগে, ব্রেন ডেথের আগে, যখন সে মৃত্যুর আগে যে যখন সে বসে আছে, মানে শুয়ে আছে, তখন সে এমন এমন কিছু লোক দেখে যেটা নাকি সাধারণ মানুষ, আত্মীয় স্বজন দেখতে পায় না। দেখে যে একটা কালো যমদূতের মতো কেউ এসে দাঁড়িয়ে আছে, সেটা কি সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না, হ্যাঁ, সে কিন্তু দেখতে পাচ্ছে, এটা বলে। এবং তারপর ঠিক মৃত্যুর পরে কি ঘটনা ঘটে, এই দুটো মিলিয়ে তুমি একটু কিছু বলো। হ্যাঁ, এটা সম্ভাব্য, এটা অনেক ক্ষেত্রে ঘটেছে। আমি নিজেও শুনেছি একজনের মুখে যে আমরা আগে যেখানটা থাকতাম, লক্ষ্মীনারায়ণ কলোনি, গড়িয়া ভাড়া বাড়িতে, তার পাশে একজন ভদ্রলোক প্রায় মরণাপন্ন রোগী হয়ে গেছিলেন। আমি ওনাকে হসপিটাল দেখতে গেছিলাম শেষের দিকে। ভর্তির সময় আমি তাকে ভর্তি করেছিলাম। আমার বলেছি যে ওনার মিসেসও বৃদ্ধা, ছেলে মেয়ে নেই, একটুখানি আমাকে সাহায্য করতেই হয়েছে, সাহায্য চেয়েছেন। তিনি কিন্তু ওরকম বলছিলেন যে মৃত্যুর 2 দিন আগে বা 1 দিন আগে যে শান্তি এসছে, অমুক এসছে, আমি দেখতে পাচ্ছি। ওনার দিদির কথা বলছিলেন, উনি নিজেই প্রায় 80 বছর বয়স, দিদি তো অনেক আগেই মারা গেছে। তখন আমি ওনার মিসেসকে বললাম যে উনি কি বলছেন। তখন তিনি ভালো কান দিয়ে শুনে বললেন যে ওনার দিদির কথা বলছে, দিদি তো মারাই গেছে অনেকদিন হবে। উনি বলছেন এসছে, ও এসছে, দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হবে, এটা এই জন্য হবে যে ও হ্যালুসিনেশন দেখছে এমনটা নয়। যেটা হচ্ছে যে যখনই তার মরণাপন্ন অবস্থা আসছে, তিনি খুব দ্রুত তিনি পৃথিবী ছাড়বেন বা দেহ ছাড়বেন, তখন তার পরিচিত মৃত ব্যক্তির আত্মারা তার সামনে এসে তাকে নিয়ে যাওয়ার জন্য আসতে পারে। বা যদি যমদূতের যে ব্যাপারটা রয়েছে, সেটা হতে পারে, এমন হতে পারে যে হ্যাঁ, যমদূত ব্যাপারটা আমরা কল্পনা, ওটা আমরা বুঝেছি যে হতেই পারে যে তিনি কিন্তু মুক্তি পাবেন, কিন্তু তাকে স্বর্গলোকে হোক বা অন্য কোথাও হোক, মানে আত্মিক লোকে হোক, তাকে নিয়ে যাওয়ার জন্য, গাইড করার জন্য কেউ আসতে হয় দূতের মতো। সেরকম একটা কিছু তারা দেখতে পায়। হ্যাঁ, প্ল্যানচেটের অভিজ্ঞতা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু প্ল্যানচেট দেখেছিলেন। রাজেন্দ্রলাল ভট্টাচার্য, তিনি বই লিখলেন, তিনি রবীন্দ্রনাথকে আহ্বান করলেন। আহ্বান করে তিনি বললেন আপনি এবার বলুন। রবীন্দ্রনাথ সবাইকে প্রশ্ন করতেন যে পরলোক জায়গাটা কেমন, সেখানে কিভাবে থাকা যায়, ইত্যাদি ইত্যাদি। তো তা তিনি রবীন্দ্রনাথকে প্রশ্ন করলেন আপনি বলুন, আপনি কোথায় আছেন। তো বললেন যে হ্যাঁ, আমি ভালোই আছি, আমার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু আমি যে স্তরে আছি সেই স্তরে কিন্তু খুব উন্নত মানের উচ্চ স্তরে আত্মারই থাকতে পারে, স্বাভাবিক। এটা সেটা তিনি বলেছিলেন। এবং রাজেন্দ্রলাল ভট্টাচার্য কিছু পরামর্শ তিনি দেন। তা তিনি মৃত্যুর পরপারে বইও লিখেছেন রাজেন্দ্রলাল ভট্টাচার্য। তার বিখ্যাত বই আজও চলে, মৃত্যুর পরপারে। যেমন অভিধানন্দ ছিল মরণের পারে, মরণের পরে, আর মৃত্যুর পরপারে, খুব হাই স্ট্যান্ডার্ড বই। আর শ্রীরামকৃষ্ণটা একটু বলি যে একদিন শ্রীরামকৃষ্ণ নিজেই নাকি বললেন তার ভাগ্নের হৃদয় এবং আশেপাশের সঙ্গী দক্ষিণেশ্বরের একটা ঘরেই তারা প্ল্যানচেটে আসর বসাচ্ছে মাঝে মাঝে। তখন বঙ্গদেশে, সারা ভারতের মধ্যে বাঙালিদের মধ্যেই পরলোক চর্চা বিশেষত তুঙ্গে উঠেছিল। অনেক লোক আরো ঢুকে গেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনিও তার নিজের মতো করতেন স্ত্রীর মৃত্যুর পর। যাই হোক, একদিন শ্রীরামকৃষ্ণ তাকে বললেন যে ঠিক আছে, তোদের দেখিস তো, তোদের যাবো, তোরা ভূত নামাস। তিনি ভূত বলতেন, আত্মারা তো অত বলতেন না, আমি দেখবো তোরা কেমন করিস। তা তার ভাগ্নে এবং অন্যান্য সবাই মিলে দক্ষিণেশ্বরে সেই ঘরে তাকে নিয়ে গেল। তিনি একটা সাইডে বসে আছেন আর বাকিরা সবাই প্ল্যানচেট করছে, একদম সম্পূর্ণ ইউরোপিয়ান মেথডই করছে। আত্মা এলো, সব হয়ে যাওয়ার পর সব মিটে গেল। তারপর ঠাকুর আপনার কেমন লাগছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু কখনো কিন্তু বলেননি যেটা ভুল হয়েছে। তিনি বললেন আমি দেখলাম বেশ, তোরা পারলি। তিনি কিন্তু একবারও কিন্তু এই প্রক্রিয়াটাকে কিন্তু মিথ্যা প্রক্রিয়া বলে দাবি করেননি। কিন্তু এটা বলছেন তোদের একটা পরামর্শ দিই, তোরা এইভাবে আত্মা নামাস না। তেমন সেই ভারতীয় ব্যাপারটাকে এইভাবে খোলে কি হবে বলতো, তোরা যদি সবসময় ভূত ভূত করে আত্মা নামা থাকিস না, তোর মনটাও ভূতের মতো হয়ে যাবে। তোরা ঈশ্বর চিন্তা কর, ঈশ্বরকে ডাক, ঈশ্বরের কথা ভাব, তাহলে তোর মনটাও, তোদের মনটাও ভগবত চিন্তায় আবিষ্ট হবে। তিনি এই পরামর্শ দিয়েছিলেন। তিনি এই প্রক্রিয়াটা কিন্তু কখনো কিন্তু সমালোচনার দৃষ্টিতে দেখেননি, বলেননি সেদিনের প্ল্যানচেটটা ভুল হয়েছিল বা মিথ্যা হয়েছিল, এমনটা বলেননি। এগুলো তো এক ধরনের বাস্তব অস্তিত্ব।
এই যে তুমি বলছো যে আত্মার লেন্সে ক্যামেরায় আত্মার ছবি পাওয়া যায়, কিন্তু আত্মা তো একটা বায়বীয় ব্যাপার, হ্যাঁ, সেটা তো মানুষ ফিল করে যখন আসে, যা শুনেছি। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, তা সেটা লেন্সে কি করে ধরা যাচ্ছে, কিভাবে সম্ভব লেন্সে? কারণ এটা তো সবাই বলেছে যে আত্মাকে কখনো কেউ ক্যাপচার করতে পারে না, হ্যাঁ, তো সেটাকে কিভাবে আত্মাকে ধরা যাচ্ছে? এটা তো একটা মানে মানুষটা মরে যাচ্ছে, তার শরীরের ভেতর থেকে আত্মাটা বেরিয়ে যাচ্ছে, সেটা কেউ দেখতে পাচ্ছে না, হ্যাঁ, সেটা চলে যাচ্ছে, তো এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যেটা যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা বারবার তুলছে। হ্যাঁ, প্রথমে বলি যে সায়েন্স সেটা মানছিল যে একটা বাষ্পীয় একটা কোনো একটা সত্তা ধোঁয়ার মতো সাদা বেরিয়ে যেতে দেখা যায়, সেটা অনেক সময় ক্যামেরা বোঝা যায়, কিন্তু সেটা কোনো শরীর নয়। বেদান্তে বলা হচ্ছে সূক্ষ্ম শরীর। হ্যাঁ, এইবার একটা ব্যাপার হচ্ছে কি যে অভেদানন্দ এটাকে সায়েন্টিফিক দৃষ্টিভঙ্গিতে বলতে বলেছিলেন এক্টোপ্লাজম, যেটা কথা বলছিলেন, যে সেটা পরে সায়েন্সের একাংশ মানছে, ওইটাই টার্মিনোলজি, যে আত্মাকে বিজ্ঞানের পরিভাষা বলা উচিত এক্টোপ্লাজম। বিজ্ঞান ওটাকে একাংশ মেনেছে, সবাই নয়। এই ব্যাপারটা হচ্ছে কি, ওইখানেই ব্যাপারটা আসে, যেটাকে বললাম অতৃপ্ত। তৃপ্ত আত্মা কিন্তু অবশ্যই পৃথিবী তাড়াতাড়ি ছাড়বে, সে পৃথিবীর মায়া কাটিয়ে সে মুক্তি চাইবে, তারপর সে ঊর্ধ্বলোকে উঠবে। সেই যে আজকে পরে আলোচনা করবো যে ঊর্ধ্বলোকে কি হয় না হয়, সে পরে আলোচনা হবে একদিন। আর অতৃপ্ত যে আত্মা, সে সূক্ষ্ম আত্মার একটা ক্ষমতাই থাকে, তৃপ্ততারও থাকে, যে প্রত্যেক আত্মা আমরা যখন মারা যাব, আমাদের দেখে যখন থেকে বিদেহী আত্মা বেরোবে, তার একটা ক্ষমতা থাকে। সেটা কি বলতো? সেটা হচ্ছে কি, সে যখন জীবিত ছিল তখন যে ধরনের জামা কাপড় পরতো, যে ধরনের জিনিস ব্যবহার করতো, সেগুলো তৈরি করতে পারে, তার আধ্যাত্মিক ক্ষমতা বলে। এটা পারে সে, চাই জন্যই খালি চোখে দেখা না গেলেও ক্যামেরা থেকে ধরা যাচ্ছে। কিন্তু এই যে তুমি বলছো জামা কাপড় বা এইগুলো তো আগুনে মানে ভস্মীভূত হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তা সত্ত্বেও সেটা আমাদের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না। আমরা যখন মরে আত্মা হব, তখন আমাদের সেই ক্ষমতারও থাকবে। অতৃপ্ত আত্মারা করে কি, সেই সবগুলো আবার রিবিল্ড করতে পারে। প্ল্যানচেটে কেউ বলেছে কিন্তু যে আমরা ঊর্ধ্বলোকে আছি, আত্মিক লোক আত্মার জগতে আছে, সেখানে আমরা নিজের জগৎ তৈরি করছি, তখন তার ক্ষমতা আছে, সে সেখানে একটা বাড়ি ঘর তৈরি করতে পারে, মানে নিজস্ব মানসিক ক্ষমতা বলে। অতৃপ্ত আত্মারা করে কি, সেই সব নিজেরা একটা সূক্ষ্ম অবয়বের মতো তৈরি করতে পারে। যুক্তিবাদীরা প্রশ্ন তুলছেন যে আমি দেখলাম, অনেকে বলছে যে দেখলাম যে লোকটা হেঁটে গেল, ফটো তুললাম, সেই লোকটা জানা গেল অনেক আগে সে মারা গেছে, ওই এলাকায় মাঝে মাঝে দেখা যায়। যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক, আমি যে টিভিতে দেখেছি, প্রবীর ঘোষ প্রশ্ন তুলছেন, জামা কাপড়গুলো অদৃশ্য হয়ে গেল। অনেকেই বলছে বিভিন্ন সময় অদৃশ্য হয়ে দেখছি, আবার দেখা যাচ্ছে তাকে। সবাই লোকেশ্বরানন্দ বা আরো অনেকে ভূত দর্শন বলে একটা বই বেরিয়েছিল একজন ভদ্রলোকের লেখা, বলছেন আমি একটা ছেলেকে দেখতে পেয়েছিলাম পুকুরের ধারে গামছা পরে হাত দিয়ে জড়ো করে হাতটাকে বুঝিয়ে রেখে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তারা তো মিথ্যা কথা বলবে না, স্বামী লোকেশ্বরানন্দ। কিছুক্ষণ পরে কয়েক মিনিটের মধ্যে অদৃশ্য করেছে। পরে জানতেন হ্যাঁ, ওই ওটা ছেলে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, সে বারবার ওই জায়গায় ফিরে আসছে, অতৃপ্ত, সে অপঘাতী। সে গামছাটা অদৃশ্য হয়ে গেল, দেহটা কি? আসলে তা না, ওগুলো একটা সূক্ষ্ম শরীরের উপর একটা অবয়ব সৃষ্টি করা হয়েছে। আমি যদি হাত দিয়ে ধরতে যাই, জামা কাপড় থাকবে না, স্থূল নয় ওটা, সে সূক্ষ্ম অবয়ব তৈরির ক্ষমতা আত্মার থাকবে, আমাদেরও থাকবে। আচ্ছা, এটাও তো হতে পারে, সেটাই ক্যামেরা ধরা পড়ে। আচ্ছা, এটাও তো হতে পারে যে ধরো সাইকোলজির জায়গায় যে অবচেতন, সাবকনশিয়াস, আনকনশিয়াস যেটা বলে, সেটাতে এটাও তো হতে পারে যে একটা মানুষ ভয় পাচ্ছে, রীতিমতো ভয় পাচ্ছে, বা নিজের মাতৃপিতৃ বিয়োগের পর সে খুব মার চিন্তা করছে বা বাবার চিন্তা করছে, ওই চিন্তার থেকে মানে যখন সে ঘুমাচ্ছে মাকে দেখতে পাচ্ছে। অনেক এরকমও আছে যে ঘুমের মধ্যে সে হেঁটে চলে যাচ্ছে, এরকমও দৃষ্টান্ত। রোগ থাকতে পারে না, রোগ না, আমি বলছি যে স্বপ্নে দেখছে, তারপর মা তাকে ডাকছে বা বাবা তাকে ডাকছে, সে ঘুমের মধ্যে হেঁটে, এগুলো শোনা কথা।
ঘুমের মধ্যে সে হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাও তো হতে পারে যে আমাদের মনে যে ইমেজটা তৈরি হচ্ছে সেই ইমেজটাকেই আমরা দেখছি, আমাদের ভেতরের যে কনসিয়াস বা সাবকনসিয়াস যে মাইন্ড সেটাকে আনকনসিয়াস দিয়ে ভাবতে 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 আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার সামনে বসে রয়েছে। আদতে কিন্তু সে বসে নেই সাইকোলজির ভাষা, বা আরেকটা সাইকোলজির ভাষায় যে জায়গা আছে যে স্কিজোফ্রেনিয়া, অর্থাৎ কিনা যে একটা লোক সারাক্ষণ ভাবছে যে আমাকে কেউ মারছে, এবার সে দেখতে পাচ্ছে যে সেই লোকটা বসে রয়েছে। সাইকোলজির ভাষায় এটা কিন্তু নেই। সাইকোলজি আবার এটাকে বলছে যে এটা মানে এরকম না, হ্যাঁ, বিজ্ঞান বলছে না, আবার ওই অবেদানন্দের বা অন্যান্য লোক বলছেন যে হ্যাঁ যে এরকম ঘটনা ঘটে। তো হ্যাঁ, সেগুলো মানসিক রোগের জন্য নিশ্চয়ই হয়, কিন্তু মানসিক রোগ ছাড়াও দেখা গেছে, যেরকম দেখা গেছে যে ওই কোনো ভুতুরে বাড়ি, ধর কোনো হোটেলে কোনো ঘরে কেউ উঠেছে, সে জানেই না যে কিছু ঘটেছিল আগে, সে তো ভয় পাবে না, তখন তার মনে তো ওই ধরনের কিছু চিন্তাই নেই, সে জানেই না ব্যাপারটা, সেই সময় সে উল্টোপাল্টা কিছু অভিজ্ঞতার সম্মুখীন। অনেক সেলিব্রিটি ঘটনা বলেছে, সৌরভ গাঙ্গুলি বলেছে যে আমি যখন গেছি খেলতে ওইখানে দেখতে পাচ্ছি যে একটা খুব ভূতে ভয় পাই, বা রাজনৈতিক এক ব্যক্তিত্ব কলকাতায় গেলে এক ট্রাফিক পুলিশ মারা গেছিল। হ্যাঁ, তার মানে কি মারা যাবার একটা ঘটনার বাস্তব থাকবে সেখানে, তবেই ব্যাপারটা আসছে। তারপর রাত্রেবেলা দেখতে পাচ্ছে যে মহাকরণ থেকে সে যখন যাচ্ছে দেখতে পাচ্ছে যে ট্রাফিক পুলিশ রাত্রেবেলা ওখানে দাঁড়িয়ে আছে। পরে সে জানলো যে ওইখানে সে অনেকদিন আগে ওইখানে আত্মহত্যা করেছে বা মহাকরণ ওখানে কিছু, সে পরে জানলে সে আগে তো সে মানে কল্পনার মধ্যেও দেখতে চাইবে না। যেমন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আপনার কারা যেমন ইংল্যান্ডের হোটেলে গিয়ে থেকেছে, অনেকেই দেখেছে সকালবেলা উঠেছে মিলিটারিরা মার্চ করে পড়ে যাচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সে মিলিটারি, সবাই মিলে একসঙ্গে অনেকেই মিলে দেখেছে, তাদের আত্মারা দেখছে। ওইগুলো তো নিশ্চয়ই মনের ভুল হবে না। যে বিবর্তনটা একটু ছোট করে বলে দিই। হ্যাঁ, যে প্ল্যানচেট যখন শুরু হয়েছিল তখন সেই গোল টেবিল, তেপায়া টেবিল, চারপাশে মিডিয়াম যে বসেটা শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে এলো ওইজা বোর্ড, মানে একটা বোর্ড, যে বোর্ডে অ্যালফাবেট দেওয়া রয়েছে, অ্যালফাবেট দিয়ে অথবা কোনো একটা ধরো কোনো পেপার ওয়েট বা কিছু জিনিস সেটা সে হাত দিয়ে সরিয়ে মিডিয়াম হাত দিয়ে সরিয়ে সে লেখার বদলে কিছু কমিউনিকেট করছে, অ্যালফাবেটিক্যাল এসবের সাহায্যে কমিউনিকেশন হয়। আর হাতে লিখে তো কাগজ কলমে হলো। তারপরে এখন মডার্ন ইকুইপমেন্টস, তাদের মিডিয়ামের উপর কোনো প্রেশার পড়ছে না, এটাকে সহজ করে দেওয়া হচ্ছে। যে আধুনিক যন্ত্রপাতি, ঘোস্ট মিটার, K2 মিটার, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার যন্ত্রপাতির সাহায্যে আমরা দিচ্ছি। ফলে এতে হচ্ছে কি যে লোক লাগছে না, যে করছে একাই একজন, মানে সেই পরলৌকিক সেই ব্যক্তি, তিনি একাই যন্ত্রপাতির সাহায্যে আত্মাকে ক্যাচ করতে পারছেন। তো বিভিন্ন রকম তাহলে আত্মারও সেই ক্ষমতা রয়েছে, কিন্তু তিনি মেশিনের মধ্যে কমিউনিকেট করতে পারে। ধরো কোনো একটা লোক নন টেকনিক্যাল, সে যন্ত্রপাতি কিছুই বোঝে না, সেও কিন্তু আত্মা হয়ে যাওয়ার পর তার সক্ষমতাটা চলে আসছে। তাহলে আত্মা হয়ে যাওয়ার পর কিছু ক্ষমতা এক্সট্রা বাড়ে, ওই জামা কাপড়ের মতো অবয়ব সৃষ্টি করা, বাস্তবে সেগুলো স্থূল নয়, ওইগুলো ক্ষমতা তার নিশ্চয়ই থাকছে। এগুলো ধীরে ধীরে জানা যাচ্ছে। ইনফ্রারেড ক্যামেরা এর সাহায্যে সূক্ষ্ম শরীর ধরাই যাচ্ছে। ফলে বিবর্তিত হয়ে আধুনিক জায়গাতে সেটা আমরা পুরো টেকনোলজি বেসড প্ল্যানচেট পাচ্ছি, এটা বলা যায়। প্ল্যানচেট মানে প্ল্যানচেট তো এখন আর বলছে না, ওই ডিভাইসটাকে প্ল্যানচেট বলা হয়। একটা নরমাল অ্যাক্টিভিটি লোকের সাথে কথা বলেছি, এখন যেটা বলা হচ্ছে যে ওই স্পিরিটকে ডাকা হচ্ছে, এনার্জি বা স্পিরিট একজনই ডাকতে পারে, ডাকা হচ্ছে। সেটা আবার মতামত আছে যে ওই মানে তার মৃত্যুর 6 মাসের মধ্যে সে ডাকতে পারবে, তার বেশি হলে তারা ডাকতে পারবে না। সে পুনর্জন্ম নিয়ে নিতেও পারে, পরে তখন সমস্যা হবে, বা সে আত্মিক লোকে চলে যেতে পারে। সাধারণত দেখা যায় যে মোটামুটি অতৃপ্ত আত্মারই কিন্তু বেশি আসে, কিন্তু স্বামী বিবেকানন্দ তো অতৃপ্ত নয়, তিনি অনেক ঊর্ধ্বলোক থেকে আসছেন। রবীন্দ্রনাথকে ডাকলে ঊর্ধ্বলোক থেকে আসছেন, কিন্তু পুনর্জন্ম নেওয়ার পর আত্মার পথে সহজে আসবে না। যাই হোক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এখন আমি এখানে সিদ্ধান্ত একেবারেই টানছি না, এটা পুরোপুরি বিশ্বাসের জায়গা, আধ্যাত্মিক জগতের জায়গা। অভেদানন্দ যেখানে বলে গেছেন যে মরণের পরে বইতে, তো এখানে তো আমি কি বলবো, এর বিজ্ঞান ভিত্তি হয়তো নেই, কিন্তু এরকম কথা আমরা শুনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ
এই নিয়ে কথা বলেন। আজকে আমাদের এখানেই অনুষ্ঠান শেষ করছি। সকলকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার।